আচ্ছা, সত্যি কি এই ছেলে তোমার বয়ফ্রেন্ড? এরকম একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড হয় কিভাবে? কেন, কি হইছে? তুমি জানো ও একটু আগে আমার সামনে এসে কি বলছে? আমাকে বলে আমি নাকি ওকে পছন্দ করি, এর জন্য ওর দিকে তাকায় আছি। এত বড় সাহস কিভাবে হয় আমাকে এই কথা বলার? আর ভাই, ওর ড্রেসের অবস্থা দেখছো? আমার মতো একটা মেয়েকে আইসা ও এই কথা বলে কেমনে? সোনালীর কথা শুনে রাধিকা একটুও রাগ করে না, তার উল্টা হাসি পাচ্ছিল। রাধিকার তো প্রথমে চিন্তা হচ্ছিল সোনালী প্রিমিসকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু পরে সে বুঝতে পারে তার নজর প্রিমিসের দিকে না, তার নিজের দিকেই ছিল। আচ্ছা, একটা কথা বলি, প্রিমিস খুব ভালো ছেলে। আরে রাধিকা, তুমি এখনো স্টুডেন্ট। তুমি যখন আরো বড় হইবা তখন বুঝতে পারবা। তুমি যখন বড় কোনো স্টার হয়ে যাবা তখন তোমার সামনে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে, তখন তুমি বুঝতে পারবা এই ছেলে তোমার যোগ্যই না। বুঝতে পারছো? আমরা এই ব্যাপারে ভবিষ্যতে আলোচনা করব। যদি রাধিকা কোনো বড় স্টার হয়ে যায়, তারপরও তার 10,000 গুণ টাকা প্রিমিস তার পকেটে রেখে দিয়েছে। তার আর প্রিমিসের মধ্যে কোনো কম্পেয়ার করার প্রশ্নই আসে না। এরপর তারা দুইজন সেই মিউজিক কোম্পানির ট্রেনিং সেন্টারে চলে আসে এবং কিছুক্ষণ পর রাধিকা সেইখানে নাচ প্র্যাকটিস করতে থাকে। আরে রাধিকা, তুমি তো শুধু সুন্দরী না, তোমার কিন্তু মিউজিকের তালে তালে নাচার ভালো একটা অভিজ্ঞতা আছে। তুমি দেখো খুব শীঘ্রই বড় কোনো ডান্সার হয়ে যাইবা। সোনালীর আসলেই রাধিকার নাচ দেখে খুব পছন্দ হয়েছিল। সে মনে করেছে তার কাজের জন্য উপযুক্ত মানুষ পেয়ে গিয়েছে। সে রাধিকার সাথে একটি কন্ট্রাক্ট পেপার সাইন করে ফেলে। রাধিকা, তুমি আরাম করে রিল্যাক্সে খাবার খাও, আমরা আজ থেকে ট্রেনিং শুরু করে দেব। আর তুমি তোমার কলেজের ক্লাসও অ্যাটেন্ড করে নিও। যখন ফ্রি হইবা তখন এইখানে ট্রেনিং এর জন্য চলে আসবা। রাধিকা সোনালীর কথায় হ্যাঁ বলে দেয় এবং এইখানের সব কথা সে প্রিমিসকে ফোন করে বলে দেয়। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে তাহলে। এরপর প্রিমিস রাধিকার সাথে কথা বলা শেষ করে এবং তারপর সে তার সমস্ত কাজ শেষ করে যখনই সে ভাবে তার বন্ধুদের সাথে সে দেখা করবে, কিন্তু তখনই হঠাৎ তার ফোনে কল আসে। প্রিমিস, কই তুমি? তাড়াতাড়ি বাস্কেটবল কোর্টে চলে এসো। আর আমাদের কিছু কাজ আছে, তোমার ওইগুলো করে দিতে হবে, আমাদেরকে হেল্প করো। ভূমিকা প্রিমিসের উপর রাগারাগি করে, কিন্তু প্রিমিসের কোনো গায়েই লাগে না। যখনই বাস্কেটবলের খেলা হয় তখন সেখানকার যত কাজ আছে সমস্ত কাজ তারা প্রিমিসকে দিয়ে করায়। এরপর প্রিমিস আর কিছু না ভেবে সেই বাস্কেটবল কোর্টের সামনে চলে আসে। আরে প্রিমিস, তুমি এতদিন কোথায় ছিলা? আমি আসলে কয়েকদিনের জন্য বাইরে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা প্রিমিস, তোমার কাছে ঘোরার জন্য টাকা আছে? আমার তো মনে আছে লাস্টবার যখন আমরা ঘুরতে গেছিলাম তখন তুমি হোটেলের বাইরে 10 টাকা 20 টাকার জন্য ভিক্ষা করতেছিলা। আরে ভূমিকা, কেমন কথা বলতেছো? তোমার কি মনে নাই প্রিমিসের কাছে লাক্সারি একটা গাড়ি আছে? যার কাছে এত দামি একটা গাড়ি আছে সে কি ঘুরতে যাইতে পারে না? ভূমিকাও তার কথা শুনে হাসতে থাকে। ভূমিকাও জানতে পারে প্রিমিসের কাছে যেই গাড়িটা তারা দেখেছিল সেটা অন্য একজনের ছিল, আর এই কথা আর কেউ না, প্রিমিস তাদেরকে বলেছিল। তো এর জন্য ভূমিকার মনে প্রিমিসের জন্য যে সম্মান ছিল সেটা আর এখন নেই। প্রিমিস তো তার কথা শুনে, কিন্তু এর পরিবর্তে তাকে কিছুই আর বলে না। কি প্রিমিস, তুমি আজকে এই জিনিসপত্রগুলো তোমার সেই দামি গাড়ি নিয়ে আসলা না কেন? ওই গাড়ি তখন থেকে খারাপ হয়েছিল, ওইটা এখনো গাড়ির গ্রেজে আছে, এর জন্য আমি নিয়ে আসতে পারি নাই। আরে ভাই, প্রিমিসের কথা তো শোনো, ও যেভাবে বলতেছে মনে হচ্ছে ওই দামি গাড়িটা ওরই ছিল। প্রিমিস ওদের উস্কানিমূলক কথা শোনার পরেও কোনো জবাব দেয় না, সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। কিন্তু এর পরেও ঈশান, জিশান ও ভূমিকারা প্রিমিসের পিছু ছাড়ে না। গন্ডারের সামনে দেখছো তোমরা কখনো? প্রিমিস ভাইয়ের দিকে দেখো, প্রিমিস ভাই চালায় লাক্সারি কার, আর আমরা তো ছোটখাটো একটা গাড়ি চালাতে পারি না। দেখতেছো সবাই আমাদের মধ্যে কি ডিস্টেন্স? যদি তোমরাও লাক্সারি কার চালাতে মন চায় তাহলে তোমাদের চামড়া শক্ত হওয়া লাগবে। সবার কথা শুনে প্রিমিস তার কোনো জবাবই দেয় না, সে চুপচাপ শুনে। এরপর প্রিমিস সেখান থেকে চলে গিয়ে পাশে একটি জায়গায় গিয়ে বসে এবং এই দিকে সেখানে বাস্কেটবল খেলা শুরু হয়। কিন্তু হঠাৎ সেখানে একটি গাড়ি এসে থামে। আরে ইয়াসমিন, তুমি? সেই গাড়িতে আর কেউ না, ভূমিকার এক বোন ইয়াসমিন। ইয়াসমিন ছিল ঢাকা নিউ সিটি ব্যাংকের একজন কর্মকর্তা। ভূমিকা যখন হঠাৎ ইয়াসমিনকে সেখানে দেখতে পায় সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না আসলে ইয়াসমিন এখানে কি করে। ভূমিকা, এটা কি তোমার সেই নিউ সিটি ব্যাংকের কাজিন না? আমি যতটুক জানি, মানে আমি বলতে চাচ্ছি ওর কি এখনো বিয়ে হয়েছে? ভূমিকা, তোমার কাজিন কিন্তু দেখতে অনেক সুন্দর আছে। এত আশা নিয়ে লাভ নাই, আমার বোন আমরা তো তোমাদেরকে পছন্দ করবে না। ভূমিকা জানে তার কাজিন কেমন, তাই সে আগে থেকেই তার বন্ধুদেরকে জানিয়ে দেয়। এরপর ভূমিকা সেখান থেকে তার কাজিন ইয়াসমিনের কাছে চলে যায়। এইদিকে জিসান, ঈশান ওরা সবাই দেখতে থাকে কি হয়। আসসালামু আলাইকুম ইব্রান, আমি দিবস গেমিং।
তো গাইস আমাদের ভিডিও এখনই শুরু হবে। এর আগে আপনারা দেখতেছেন এটা কিন্তু আমার গেমিং সেট আপ, অ্যান্ড এরকম গেমিং সেট আপ যদি আপনি করতে চান বা এগুলো কোথা থেকে কিনছি বা আপনারা যদি কিনতে চান বা জানতে চান, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে জয়েন হন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকেন। তাছাড়া গাইস আপনারা যারা আমার সাথে গেমে অ্যাড হইতে চান প্লাস আমার সাথে কন্ট্যাক্ট বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চান, তারা কিন্তু আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আমি কিন্তু কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। আরে ইয়াসমিন, তুমি এখানে কি করো? তুমি আমাকে না বলে চলে আসলা। আরে আমি এখানে আসলে আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে আসছি। ইয়াসমিন আসলে এখানে এসেছে ভূমিকার সাথে দেখা করে তারপর যেন প্রিমিসের সাথে একটি মিটিং করতে পারে, কিন্তু মিটিং এর জন্য এখন আর ভূমিকাকে প্রয়োজন নেই, কারণ সেখানে এসেই সে প্রিমিসকে দেখতে পায়। কিন্তু ভূমিকা চমকে যায়, তার বোন এখানে কোনো বয়ফ্রেন্ড খুঁজতে আসছে। তার মনে হচ্ছে সে কলেজের কোনো ছেলেকে পটানোর জন্য এসেছে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু তুমি তো আমাকে একবার বলেও আসতে পারতা। এইদিকে ইয়াসমিনের সাথে ইসান জিসান ওরা মিট করার জন্য বসে আছে। যখন তারা ইয়াসমিনকে ভূমিকার সাথে কথা বলতে দেখে, সেখানে জিসান গিয়ে ইয়াসমিনের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু ইয়াসমিন সেখান থেকে তাদেরকে ইগনোর করে দূরে প্রিমিস যেখানে বসেছিল সেখানে গিয়ে সামনে দাঁড়ায়। আচ্ছা, তাহলে তুমি এইখানে বসে আছো। প্রিমিস, তুমি কি আমার সাথে খাবার খাইতে যাইবা? যখনই বাকি সবাই ইয়াসমিনকে প্রিমিসের সামনে গিয়ে কথা বলতে দেখে, বাকি সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তারা কল্পনাও করতে পারছে না আসলে ইয়াসমিন কেন প্রিমিসের সাথে গিয়ে কথা বলা শুরু করলো। প্রিমিস, তুমি বলো না তুমি আমার সাথে খাবার খাইতে যাইবা কিনা? ইয়াসমিন প্রিমিসকে যেমন ভাবে বলছিল, প্রিমিস আর মানা করতে পারে না। এরপর ইয়াসমিন প্রিমিসকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তা বাকিরা একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছিল। ইয়াসমিন প্রিমিসের হাত ধরে টানতে টানতে তার গাড়ির সামনে নিয়ে আসে। ইয়াসমিন, তোমার কি হইছে? ভূমিকা এমন ভাবে তাকিয়েছিল যেন সে প্রিমিসকে প্রথমবার দেখছে। সে অবাক হয়ে যাচ্ছে, হঠাৎ প্রিমিসকে নিয়ে সে আবার কোথায় যাচ্ছে। আর প্রিমিস, তুমি কোথায় যাচ্ছ? তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমাদের বাকি জিনিসপত্র এগুলো কে টানবে? আগে তুমি এগুলো সব পরিষ্কার করো, তারপর দেখা যাবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, আমার বোনকে নিয়ে উল্টা পাল্টা কোনো চিন্তা ভুলেও করবা না। এদিকে ভূমিকা আসলে বুঝতে পারছিল না যে তার কাজিনের কি হয়েছে। সে ভাবছে গতবার তো অভিজিৎকে জানানোর জন্য প্রিমিসকে ব্যবহার করেছে, আর ভূমিকার হিসেবে তো প্রিমিসের আর কোনো দরকার পড়ার কথা না, কিন্তু তারপরও কেন ইয়াসমিন প্রিমিসের পিছনে পড়ে আছে। ইয়াসমিন, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাইতে চাইতেছেন, এর জন্য আমি প্রথমে আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ দিতে চাই, শুকরিয়া দিতে চাই। কিন্তু আপনি দেখেন এখানে আমার আরো অনেক বেশি কাজ আছে, এর জন্য আমি এখন আপনার সাথে যাইতে পারতাছি না, সরি। কিন্তু ইয়াসমিন এভাবে প্রিমিসকে যেতে দিবে না। সে যেহেতু একবার প্রিমিসের হাত ধরেই ফেলেছে, সেইভাবে তাকে ছাড়বে না। উল্টা ইয়াসমিনের চোখ রাগে লাল হয়ে যায় ভূমিকার দিকে। ভূমিকা, এটা আমার বয়ফ্রেন্ড, বুঝতে পারছো? ও যেহেতু আমার বয়ফ্রেন্ড, এর মানে ও তোমার দুলাভাই। তুমি তোমার দুলাভাইয়ের সাথে এমন ভাবে কথা বলবা, তাকে দিয়ে এইভাবে কাজ করাইবা, এইভাবে তার সাথে চিল্লাইবা, আর তার সাথে তোমার তো একটু লজ্জা পাওয়ার কথা। তুমি ওর ব্যাপারে কি বলতেছো? তোমার কোন আইডিয়া আছে? এইভাবে তুমি তোমার বোনের অসম্মান করতেছো। ইয়াসমিন ভূমিকার উপর রেগে যায়। প্রিমিসের ব্যাংক অ্যাকাউন্টে 600 কোটির বেশি টাকা রয়েছে। প্রিমিস চাইলেই ভূমিকার সাথে যে কোনো আচরণ করতে পারতো, কিন্তু এইদিকে ভূমিকা উল্টা প্রিমিসের সাথে খারাপ আচরণ করছে। ইয়াসমিন খুব জটিল ভাবে এখান থেকে প্রিমিসকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভূমিকা বারবার তাকে বাধাই দিচ্ছে। এর জন্য সে তার উপর রেগে যায়। কিন্তু এদিকে ভূমিকা এটাও বুঝতেছে না ইয়াসমিন তো প্রিমিসকে দিয়ে যে কাজ করানোর সেটা করিয়েই ফেলেছে, তারপরও কেন সে প্রিমিসকে নিয়ে ঘুরতে যাচ্ছে। ভূমিকা, তুমি এইখান থেকে সরো, আমাদেরকে যেতে দাও। ইয়াসমিন ভূমিকাকে ধাক্কা দিয়ে প্রিমিসকে নিয়ে সেই গাড়ি দিয়ে চলে যায়। ভূমিকা তার বন্ধুদের মাঝে কিছুটা অপমান বোধ করে। সেখানে থাকা কেউই বুঝতেছে না প্রিমিসের মতো একটা গরিবকে ইয়াসমিনের মতো একটা সুন্দরী মেয়ে, যে কিনা ঢাকা সিটি নিউ ব্যাংকের কাজ করে, এমন একটি মেয়ে প্রিমিসের সাথে কিভাবে যায়। ইয়াসমিন প্রিমিসকে নিয়ে কি প্ল্যান করছে এবং ওইদিকে রাধিকার সাথে কি হতে যাচ্ছে গরিব থেকে কোটিপতি পার্টে, তা দেখতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। হেই গাইস, আমি আপনাদের দিবস গেমিং চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। তো গাইস, আমরা কিন্তু আপনাদের লাস্ট 4-5টা ভিডিওতে বলতেছি যে আমাদের সামনে একটা নতুন ভিডিও আসতেছে। তো এই ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে, and এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, কারণ এই পার্টটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হতে যাচ্ছে, কারণ এটা আমার পিছনে অনেক দিন সময় লাগছে। আশা করি আপনারা যারা দিবস গেমের ভিডিও 3-4 বছর ধরে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু এই পার্টের জন্য ওয়েট করবেন, অ্যান্ড এই পার্টটা অবশ্যই আসার সাথে সাথে সবাই দেখবেন।